জানেন তো, ছোটবেলায় যখন বইয়ের পাতায় এই জায়গাটার কথা পড়তাম তখন অবাক হয়ে যেতাম। এক দৃষ্টে তাকিয়ে থাকতাম টিভির পর্দায় যখন এই জায়গাটিকে দেখাতো। কি অবাক হতাম, কি সুন্দর এই জায়গা, কি সুন্দর তার জীব বৈশিষ্ট্য। আজ সেই জায়গাটিকে উপভোগ করব বলে আমরা 4 চাকরিচ্যুত বন্ধু মিলে হাজির হয়েছি। গল্প, আড্ডা, মজা এগুলো তো ছিলই, তার সঙ্গে ছিল এখানকার লোকাল খাবার চেখে দেখার গল্প। সব খাবার চেখে সবার মুখে একটাই কথা, আহা কি খেলাম। ছিল সেখানে ঝালমুড়ি, ছিল সেখানে সামুদ্রিক মাছ, ছিল বিভিন্ন ধরনের আরও লোকাল খাবার, আর ছিল মুন্নারের চা। চা বাগানের এই সুবাসকে গায়ে মেখে চলুন তবে ঘুরে আসা যাক কেরালা। চলো টাটা। এখন বাজে রাত 1টা, আর আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্ট। আর আমার সঙ্গে আছে সৌমিতদা। সৌমিতাকে আপনারা দেখেছেন আগে কালিম্পং ব্লগে। আর আমরা এবার যাচ্ছি গডস ওন কান্ট্রি। তো এখন আমরা জাস্ট 5:30টার সময় ফ্লাইট, 5:05 ফ্লাইট। তো আমরা যাব এখান থেকে চেন্নাই, তারপর কোচি, তো তারপরে ওখান থেকে আমরা যাব মুন্নার। তো সৌমিতার সঙ্গে আমরা তো এই ব্লগটা একসঙ্গে আমরা কাটাবো। আগে চেকিং করে নিই, তারপরে আবার আসছি। ইন্ডিগো তো একদম আমাদের ইন্ডিগো কাউন্টারে এখন যেতে হবে। আমাদের সঙ্গে কোচি এয়ারপোর্টে বোধহয় আরও দুজন আমাদের সঙ্গে জয়েন করবে, অর্ঘ্য অ্যান্ড রাম। তো জানি না, ওদের ফ্লাইট বোধহয় আসবে 1:30 নাগাদ। আমাদের ফ্লাইট একটু ডিলে হয়েছে, মানে চেন্নাই থেকে কোচি যাওয়ার জন্য ফ্লাইটটা একটু ডিলে হয়েছে। মানে আগে ছিল বোধহয় 10টা নাগাদ, এখন হয়েছে 11টা নাগাদ। তো আমরা এখান থেকে চেন্নাই যাব, চেন্নাই থেকে কানেক্টিং ফ্লাইট হচ্ছে কোচির জন্য। তো সকাল 5:05 ফ্লাইট। তো আমরা রাতেই চলে এলাম, এখন চেক ইন করে এখানে ওয়েট করব, কারণ নাহলে সেই 3টে নাগাদ আসা, 3টে নাগাদ এসে তারপরে চেক ইন করে ফ্লাইটে বোর্ড করা, সেটা একটা হেক্টিক। তাই জন্য আমরা রাতে 1টা নাগাদই চলে এলাম এখানে। এখন আমরা সব কিছু করে এখানেই ওয়েট করে আমরা চেন্নাই যাব। আগে চেন্নাইতে আমাদের 3 ঘন্টা মতো আমাদের ওয়েট করতে হবে, তারপরে আমরা ওখান থেকে কোচির ফ্লাইট নেব। ফ্লাইট নাম্বার 10। অ্যাকচুয়ালি ফ্লাইটে করে প্রথমবার আমি ড্রোন নিয়ে যাচ্ছি। তো ড্রোন নিয়ে যাওয়ার জন্য একটা টেনশান ছিল, যাই হোক সিকিউরিটি উতরে গেল। তো ড্রোন নিয়ে যাওয়ার জন্য মেন কি করতে হবে, আপনার ড্রোনের যে মেন ইউনিটটা সেটা আপনাকে লাগেজ যেটা আছে সেখানে দিতে হবে। এটা কেবিন ব্যাগে নেওয়া যাবে না। আর কেবিন ব্যাগে আপনার ব্যাটারি আর রিমোট, মানে যেখানে আপনার ব্যাটারি আছে সেগুলো আপনাকে কেবিন ব্যাগে নিতে হবে। বাকি যে মেন ইউনিটটা যেটা ফ্লাইটটা, ওটা আপনাকে নিতে হবে হচ্ছে আপনার চেক ইন ব্যাগেজে। বাকি সব মোটামুটি ভালো উতরে গেছে। একটা টেনশান ছিল, হালকা টেনশান ছিল যে ড্রোন কীভাবে নিয়ে যেতে হয়। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম, তো আশা করি উতরে গেছে। বাট এই ইনফরমেশানটা আমি মনে করলাম যে বাকিদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এটাকে আমি বললাম। আর এরকমভাবে নিয়ে গেলে একদম সিম্পল চেক ইন হলো, মানে কোনো রকম হিন্ডারেন্স কিছু নেই, একদম সিম্পল হলো। কি সৌমিতা? হ্যাঁ, বেকার টেনশন নিচ্ছিলে। বেকার সত্যি। আমি সৌমিতাকে বারবার বলছিলাম যে ফার্স্ট টাইম ড্রোন নিয়ে যাচ্ছি, তো কি হবে কি না হবে, সিকিউরিটিতে আটকে দেবে কিনা, কিংবা ফ্লাইট বোর্ডের আগে আটকে দেবে কিনা। ইনফ্যাক্ট আমি যখন বোর্ডিং পাস নিচ্ছিলাম তখনও আমি জিজ্ঞেস করলাম যে এরকমভাবে আমি নিয়েছি, ইজ ইট ওকে? তো ওরা বললো না, নো ইস্যু, এটা ওকে আছে, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ,
যেহেতু এটা একটা কস্টলি জিনিস, তো ওরা বারবার বলছিল প্যাকিংটা ঠিকঠাকভাবে করেছেন কি না। তো অবশ্যই ড্রোনটাকে কিন্তু ভালো করে প্যাকিং করবেন, যাতে যখন হ্যান্ডেলিংয়ের কিছু প্রবলেম থাকতেই পারে, যাতে আপনার এই কস্টলি জিনিসটা কোনো এফেক্ট না ঘটে। বাকি আরামসে হয়ে যাবে। রাত্রির 1টার সময় এয়ারপোর্টের চেহারা দেখুন, পুরো ফাঁকা অ্যান্ড শুনশান। আচ্ছা, আমাদের চেন্নাই পর্যন্ত ফ্লাইটের নাম্বার হচ্ছে 6E0344। বোর্ডিং যা স্টার্ট হলো, এখন বাজে সময় 4:30। अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान বসে গেছি ফ্লাইটে, প্রচণ্ড টায়ার্ড দুজনে। জাস্ট এবার শুয়ে পড়বো আর চেন্নাইতে নেমে অপেক্ষা ঘুমের, শুধু ঘুমানো বাকি। তো সকালে উঠে চেন্নাইতে নেমে তারপরেই উঠবো, আশা করি তাই, যদি কেউ না ডাকে। অবশ্য খাবার দেবে আমাকে, ওটা খেয়ে আবার ঘুমিয়ে পড়বো। আর যদি সানরাইজ দেখা যায়, যদি ভাগ্য যদি ভালো থাকে, যদি সানরাইজ ডেকে দেবে, আমরা ডেকে দেবে। তো ঠিক আছে, তাহলে যদি না ঘুমোই তাহলে তো কথা হচ্ছে, যদি ঘুমিয়ে পড়ি তাহলে চেন্নাইতে গিয়েই কথা হচ্ছে, দেখা হচ্ছে চেন্নাইতে। का स्वागत है। चेन्नई लगभग 2 घंटे 10 मिनट की दूरी पर है। आज हमारे कप्तान फ्लाइट तो साथ ही हमारे विमान कर्मिदल आरित्री कविता स्नेहा शर्णाली और मैं शास्त्री नाम के উঠতে খাবার চলে এসছে, স্যান্ডউইচ। তবে এটা পেড বেসিসে, মানে এত লম্বা একটা ফ্লাইট জার্নি খালি পেটে হবে না, তাই জন্য ওর টাইম বাঁচাতে স্যান্ডউইচ দেখো আর ব্রেড খাও। স্যান্ডউইচটা কিন্তু ভালো। এটা কেমন? এই স্যান্ডউইচটা কেমন? জঙ্গলি স্যান্ডউইচ, এটা কি জঙ্গল থেকে উঠে এসছে? আমারটা কি ভদ্র ভেজিস? হ্যাঁ, আমারটা শহুরে। আচ্ছা, এই বিতর্ক কিন্তু রইল, মানে এই স্যান্ডউইচটাকে কেন জঙ্গলি স্যান্ডউইচ বলে আপনারা কমেন্টে জানেন। সৌমিত্রার হাটের স্যান্ডউইচটা জঙ্গলি স্যান্ডউইচ। জাস্ট আমরা নামলাম চেন্নাই এয়ারপোর্টে। ওয়ানাক্কাম। হ্যাঁ, ওকে। তো আমরা চেন্নাই এয়ারপোর্টে নামলাম, একদম ঠিক টাইমে ফ্লাইট ছিল। আর একটা ফ্লাইটের জার্নি কমপ্লিট। এখন প্রায় 3.5 ঘন্টা এখানেই বসে থাকতে হবে, তারপরে কোচির জন্য ফ্লাইট।
বাজে 11:04। অন ফ্লাইটও একদম রাইট টাইমে, একদম রাইট টাইমে ছাড়লো। ডিলেড হওয়ার পর রাইট টাইম। ওকে, প্রথমে ডিলে হয়েছে, হ্যাঁ ঠিক, কারেক্ট, টেকনিক্যালি কারেক্ট। 10টা থেকে 11টা হয়েছে, তারপরে এখন 11টার সময় বলে 11টার সময়তেই ছেড়েছে। ভালো সিট পেয়েছি। লেগ স্পেস, সৌমিতার লেগ স্পেস দরকার, তো সেই জন্য লেগ স্পেস পাবে। সেই জন্য লম্বা হওয়া ঠিক নয়, অত অনেক দিক থেকেই প্রবলেম আছে। সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস আছে যদি। যাই হোক, চেন্নাই এয়ারপোর্ট ছেড়ে আমরা চলে যাচ্ছি। ওড়ার সময় একটা জিনিস কিন্তু বেশ খেয়াল করলাম, এখানে জানলা দিয়ে পশ্চিমঘাট পর্বতমালা খুব সুন্দর দেখা যায়, যদি মেঘে আবৃত না থাকে। নমস্কারম, পৌঁছেছি আমরা নমস্কার। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন বাজে ঠিক 12:26, আর যদিও আমরা 1 ঘন্টা আগে পৌঁছতে পারতাম, থ্যাঙ্কস টু ফ্লাইট ইন্ডিগো এয়ারলাইন্স, আমরা 1 ঘন্টা ডিলেতে পৌঁছলাম। ইনফ্যাক্ট রাম আর অর্ক যাদের নাম কথা বলছিলাম, ওরাও জয়েন করবে, ওদের ফ্লাইটটাও ডিলে হয়ে গেছে। ওরা এখন পৌঁছবে রাত 7টা নাগাদ, 7:30 নাগাদ। ওদের 6 ঘন্টা। তো এখন আমরা কিভাবে মুন্নার যাব সেই প্ল্যানটাই চলছে। তো তার আগে দেখি, এখন এখান থেকে গাড়ি নিয়ে আমরা একটা জায়গায় যাব যেখানে আমরা সেলফ ড্রাইভ কার বুক করেছি। ডিটেলস আপনাদের বলছি কিছুক্ষণ পরেই। স্কোডা স্ল্যাভিয়া। স্কোডা স্ল্যাভিয়া। তো হ্যাঁ, কিভাবে বুক করলাম, কোথা থেকে বুক করলাম, এবং সারাদিনের জন্য, সারাদিন মানে কালকে আমরা ছাড়বো, আজকে সারাদিন এবং কালকে সারাদিনের জন্য কীভাবে বুক করলাম সব জানাবো। তো তার আগে একটা জিনিস বলি, সৌমিতা তুমি কি জানো, তুমি যে এই যে এয়ারপোর্টটায় আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ইট ইজ পাওয়ার্ড বাই সোলার এনার্জি, পাওয়ার্ড বাই সোলার এনার্জি। মানে এই যে এত কিছু চলছে, মানে আমরা শুধুমাত্র সোলার এনার্জি দিয়ে, তো আমরা চাইলে এসব করতেও পারি। যাই হোক, এটা খুব একটা ভালো ব্যাপার, এবং আরও আসুক, আরও এরকম এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন সোলার পাওয়ার্ড এনার্জি দিয়ে হোক। চলুন তাহলে লাগেজ কালেক্ট করি, ব্যাগ চলে আসছে, ব্যাগ কালেক্ট করে তারপর ক্যাবে কথা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু প্রিপেড ট্যাক্সিরও অপশান আছে, এছাড়া ওলা উবের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আমরা যেমন ওলা বুক করলাম, আমরা যাচ্ছি ইভিএম স্কোডা সার্ভিস সেন্টার, যেখান থেকে আমরা সেলফ ড্রাইভ কারটা নেব, পিক আপ করবো ওখান থেকে। অ্যাকচুয়ালি ওখান থেকে ওরা বললে আপনার এয়ারপোর্ট বা যেখানে বলবেন সেখানেও কিন্তু ওরা ড্রপ করে দেবে, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। যেমন আমাদের চেয়েছিল হচ্ছে 1100 টাকা, তো আমরা নিইনি, কারণ কি ওলাতে আমাদের 604 টাকায় হয়ে গেল, তো 400 টাকা কমসে কম সেভ হলো। তো আমরা ওখানে চলে যাব অন দ্য ওয়ে। আমরা এখন আপাতত কোচিতে যাব, আমরা যাচ্ছি মাটনচেরি। তো মাটনচেরির ওখানে আশেপাশে কয়েকটা জায়গা আছে, ওগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে যাব ইভিএম স্কোডা সার্ভিস সেন্টার, ওখান থেকে আমরা, ওদের ওটা হাব, তো ওইখান থেকে আমরা গাড়িটাকে পিক করব। পিক করার পরে চলে যাব হচ্ছে মাটনচেরি। তো মোটামুটি যা দেখলাম গুগল ম্যাপ বলছে 1 ঘন্টার রাস্তা। তবে একটা কথা বলছি, আমরা এসছি এখন এপ্রিল, আজকের ডেট হচ্ছে 12 এপ্রিল 2025। গরম কিন্তু আছে,
এখন আমার মোবাইলে দেখাচ্ছে 32 বাট ফিলস লাইক 34। তো এখন বেসিক্যালি এখন ট্যুরিজমটা আরেকটুখানি পরে স্টার্ট হয়, মানে কেরালা হচ্ছে বেসিক্যালি সবাই বর্ষার সময় আসে, আমরা একটু আগেই চলে এসেছি। এরপরে যখন বর্ষা শুরু হবে তখন টেম্পারেচারটা একটু ডাউন হবে, তখন কিন্তু মোটামুটি ঘোরাটা ভালো হবে। এখন ঠিক আছে, গরম অতটা ঘাম হচ্ছে না অত, বাট হ্যাঁ গরম আছে, টেম্পারেচার আছে, বাট ঘাম হচ্ছে না, হিউমিডিটি খুব কম। যাই হোক, আমাদের ক্যাব চলে এসছে, তো সমুদ্র ব্যাগ রাখছে, আমিও রাখি। আরেকটা যেটা শুনেছি, এই যে আমাদের এয়ারপোর্ট আর এই বিরাট সোলার প্যানেল, এত সোলার প্যানেল আমাদের এই কোচিন এয়ারপোর্টটাকে পাওয়ার সাপ্লাই করছে। হ্যাঁ, আলোকিত করে রেখেছে। আরেকটা জিনিস সুবিধা আমি যা দেখেছি, মানে বিভিন্ন ভিডিওসে বা যা শুনেছি, কেরালার রাস্তাঘাট নাকি খুব সুন্দর। মানে ইনফ্যাক্ট আপনারা দেখুন, রাস্তাঘাট খুব সুন্দর। মানে ইনফ্যাক্ট আমি এখান থেকে মানে কোচিন থেকে মুন্নার যাওয়ার রাস্তাটা খুবই ভালো, খুবই সুন্দর। বাট আমরা মনে হয় আজকে সেটা দেখতে পাবো না, আমরা আসার দিন দেখবো সেটা, আমরা আসার দিন দেখবো। লাকি কথা বলে, লাকি কথা বলে, তবে আসার দিন আমরা দেখতে পাবো আশা করি, কারণ আমরা একটুখানি আলো থাকতে থাকতেই সানসেটটা দেখেই সঙ্গে সঙ্গে স্টার্ট করবো। হয়তো ম্যাক্সিমাম কিছুটা অন্তত আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো, বাট ঠিক আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স কি রাতের বেলা আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। বাট কি সুন্দর লাগছে দেখুন। রাস্তাটা দেখুন, মানে রাস্তার ধারে কি সুন্দর ফুল। এটা কি সুন্দর চার্চ। তো এই হচ্ছে ইভিএম হুইলস কোডা এইটা। তো এইখানে এসে আমরা এই গাড়িটাকে নিলাম, সেলফ ড্রাইভ কার। চলো চলো চালাও, তারপরে ওকে বাই। হ্যাঁ, যাই হোক, শেষ পর্যন্ত আমাদের গাড়ি নেওয়া হয়ে গেল। বেশি কিছু নয়, এটার ডিটেলস এটাই। এখানে একটা অ্যাপ আছে ইভিএম হুইলস, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে সার্চ করলেও পেয়ে যাবেন। ওই অ্যাপটা থেকে আপনি কবে থেকে কবে নিচ্ছেন, কোন টাইম থেকে কোন টাইম নিচ্ছেন, এবং না সোজা যাবে, তো পিক আপ অ্যান্ড ড্রপ কখন করবেন সমস্ত কিছু বৃত্তান্ত দেবেন। সেখানে সমস্ত স্টেপ বাই স্টেপ বললে আপনি ওখানে ভরে দিলেন। ভরে দেওয়ার পর পেমেন্ট করার পরে আপনাকে আধার কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সের ছবি আপলোড করতে হবে। এরা সঙ্গে সঙ্গে আপনাকে কল করবে, বা এদের সঙ্গে আপনি টাচেও থাকতে পারেন। কাস্টমার কেয়ার খুব রেসপন্স করে ভালো। এবং তারপরে আপনি এখানে চলে আসবেন। এখানেও একবার কিন্তু আপনার ভোটার এই আধার এবং ড্রাইভিং লাইসেন্সটা আবার ভেরিফাই করবে। এরা ফিজিক্যালি ভেরিফাই করার পর এরা ছবি নেবে এবং কিছু জিনিস আপনাদের বুঝিয়ে তারপর সাইন করবে। মানে ওই কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় কি করবেন, বা কোনো যদি ড্যামেজ থাকে কি হবে। আর নেওয়ার আগে কিন্তু অবশ্যই গাড়িটাকে ফুল ভিডিও করে নেবেন। ইনফ্যাক্ট ওরাও অ্যাডভাইস করবে যে আপনি ভিডিও করে নিতে পারেন। আর যে সিকিউরিটি ডিপোজিটটা আছে, সেই সিকিউরিটি ডিপোজিটটা আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছেন সেই অ্যাকাউন্টেই কিন্তু ফেরত আসবে। তো সেটা মোটামুটি 5 to 6 ডেজ বললো, 5 to 6 ডেজ বললো। আর বাকি নর্মাল আর কিছু বলেনি। তবে হ্যাঁ, 10 কিলোমিটারে পেট্রোল দিয়েছি, বা 5 কিলোমিটার হয়ে গেল এর মধ্যে। 10 কিলোমিটার পেট্রোল। বাট এটা আমি একটা জিনিস দেখলাম, ওরা বললো যে 10 কিলোমিটার, এবং ইনফ্যাক্ট দেখাচ্ছিল 10 কিলোমিটার। আমরা জাস্ট আধা কিলোমিটারও আসিনি, 5 কিলোমিটার হয়ে গেল। মানে ইমিডিয়েট আমাদের তেল ভরতে হবে।
তো নিয়ারেস্ট কোনো ফুয়েল স্টেশন থেকে আমাদের তেল ভরতে হবে। হ্যাঁ, তেল কিন্তু সম্পূর্ণ নিজের। যে কিলোমিটার আপনি চাইবেন ওখানে 3 রকমের অপশানস থাকে। একটা হচ্ছে বেসিক, প্লাস, আর একটা হচ্ছে প্রিমিয়াম। বেসিকে আপনি 160 কিলোমিটার পাবেন, তার উপরেরটা প্লাসে আপনি পাবেন 230 কিলোমিটার মতো, আর তার উপরে প্রিমিয়ামে আপনি আনলিমিটেড পাবেন। কিন্তু প্রিমিয়াম হচ্ছে বেসিকে প্লাসের ডবল। তো যাই হোক, প্রাইসগুলো দেখবেন, ওখানে কুপন থাকে, কুপনেও কিছু পাবেন, ডিসকাউন্ট বা কিছু বেনিফিট পাবেন আপনারা। আর ফুয়েলটা নিজের। আর যদি যে কিলোমিটার আছে তার থেকে যদি বেশি আপনারা চলেন তাহলে 12 টাকা প্রতি কিলোমিটার পে করতে হবে। এগুলো বৃত্তান্ত। তবে হ্যাঁ, কমফোর্টেবল, নিজেরা যদি ড্রাইভিং জানেন তো নিজেদের গাড়ি থাকলে ঘোরার মজাটা একটু আলাদা থাকে, নিজের মতো করে ঘোরা যায়। ড্রাইভার থাকলেও অসুবিধা নেই, সেটা ডিপেন্ড করে নিজেদের ওপর, কি নিজের গাড়ি নেওয়া ভালো নাকি কোনো ভাড়া গাড়ি করে যাওয়াটা বেটার, সেটা ডিপেন্ড করে। তবে আমরা সবাই সুবিধাও ড্রাইভিং জানি, আমরাও সবাই জানি। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা সেলফ ড্রাইভ কারই নিয়ে নিই, এবং রাস্তাও ভালো। তো ড্রাইভিংয়ের সবারই শখ, তো সুবিধার শখ। স্কোডা চালাচ্ছি কিন্তু স্কোডার এইদিকে ওয়াইপার আর ওইদিকে হচ্ছে ইন্ডিকেটর। এটা একটা যেমন আমাদের মাহিন্দ্রা রেনো ছিল, লোগানে ছিল। তো এটা একটা গন্ডগোল হচ্ছে। যাই হোক, ঠিক আছে, আশা করি মাটনচেরি পৌঁছতে আমরা একদম, তোমার গাড়ি পেছোচ্ছে, বাট মাটনচেরি পৌঁছতে আমরা একদম এক্সপার্ট হয়ে যাব একদম। যাই হোক, সঙ্গে থাকুন। এখন আমরা যাচ্ছি মাটনচেরি। ওখানে একটা পুরনো কলোনি আছে, পুরনো মার্কেটিং জায়গা আছে, অনেক পুরনো। আমি ওখানে গিয়ে বলছি কি জায়গা, কি বৃত্তান্ত। সঙ্গে থাকুন আপনারা ডোডো সাফারির। রাস্তায় একটা রেস্টুরেন্ট পড়লো, বেশ ভালো লাগছে রেস্টুরেন্টটা, এম্পায়ার প্লাজা রেস্টুরেন্ট। চলো দেখা যাক। নারকেল তেলে গন্ধে ভরপুর। তো দেখা যাক কীরকম কি খাবার পাওয়া যায়। केरला स्पेशल मच्छी देखो, इधर डिस्प्ले है, इसमें रख दिया। आओ ডিসপ্লে হচ্ছে কেরালা স্পেশাল মাছলি ডিসপ্লেতে রাখা আছে। চলুন দেখে আসি। टाइगर कौन सा है? बारबी है, ये केरला स्पेशल चंबेली है। अच्छा, ये बारबी करेगा, बारबी कैसा करेगा ना, वो ओपन करेगा, ऐसा वाला ओपन करेगा। अच्छा, ये देखो, ठीक है। और आमोर है, रेट ना देखो। रेट हाँ, स्नैपर है। रस स्नैपर। रेट सब हाउ मच इज द प्राइस? एक में 100 ग्राम 200 रुपीज़। আচ্ছা, আমরা লাঞ্চ বললাম, নর্মাল থালি বলেছি, তার সঙ্গে একটা কিংফিশ কারি। তো আমাদের দিল হচ্ছে এখানে এটা পাঁপড়, তার সঙ্গে এটা ডালের একটা সবজি হবে, এটা নর্মাল ডাল হবে, এটা মিক্স ভেজ টাইপের হবে, এখানে একটা আচার আছে, তার সঙ্গে ভাজা লঙ্কা এবং চাটনি। রাইসটা দিই তবে করব। ইয়েস, এদিকে আছে হচ্ছে এটা ওই বাঁধাকপি দিয়ে কিছু একটা ইয়ে, সাউথ ইন্ডিয়ান স্পেশাল। সাউথ ইন্ডিয়ান স্পেশাল। আর এইদিকে আছে সাম্বার, এই যে রাইস দিচ্ছে এবার। চালটা কিন্তু মোটা চালের ভাত একদম। মাছটা খেয়ে বলছি কেমন লাগছে। আচ্ছা, এই যে কেরালা রাইসটা খাচ্ছি না, তো মানে এটা কিন্তু ওভার কুকড নয়, কিন্তু মুখে গিয়ে কেমন মিলিয়ে, হ্যাঁ মিলিয়ে একটা পুরো মিলিয়ে যাচ্ছে একটা ব্যাপার। কিন্তু রাইসটা কিন্তু ওভার কুকড নয়, মানে একদম আর কি সেদ্ধ হয়ে গেছে সেরকমও নয়। এটা নাকি কেরালা স্পেশাল রাইস। দেখুন কীরকম মোটা মোটা রাইসগুলো। This is avial. This is avial. Avial. Okay. This is putu curry. Putu curry. This is payasam. Payasam. And the coconut chutney. Okay. And the Kerala's pickle. Kerala pickle. Okay. This is এবার আমি রেড স্ন্যাপারটা ট্রাই করবো। কি? আচ্ছা, সরি, কিংফিশ ঠিক করলাম। ভালো খেতে, তুই নারকেল তেল
একটু স্পাইসি আছে, বেশ স্পাইসি। তোমার কেমন লাগলো এটা? ভালো, বাট স্পাইসটা ডাইলুটেড হয়ে গেছে বিকজ অফ কোকোনাট অয়েল। তো সৌমিতা, এই এতগুলো খাবার খেলে তার মধ্যে সব থেকে ভালো লাগলো কোনটা? কি ভালো লাগলো? রাইস, সবথেকে- সব থেকে ভালো লাগলো ভাতটা। Yes. তারপরে এমনি ভালো, এটাও ভালো ছিল। রেড স্ন্যাপার, Kingfish কিংফিশটা খালি রেড স্ন্যাপার বলে দিচ্ছি। যাই হোক, তো আরেকটা জিনিস হচ্ছে পায়েসটা। এই পায়েসটা অসাধারণ খেতে। কেন বলছি? অল্প মিষ্টি এবং টোটালি ব্যালেন্সড আর কি, এমন নয় পুরো ক্যাটক্যাটে মিষ্টি। দিব্যি ভালো লাগছে, দিব্যি ভালো খেলাম, মানে ছিমছামভাবে খেলাম কিন্তু দিব্যি ভালো খেলাম। হ্যাঁ, একটুখানি কিংফিশটা একটুখানি স্পাইসি আছে, বাট বাকিগুলো একদম সিম্পলের ওপর। সব থেকে বড় কথা হচ্ছে ভাতটা, আর পাঁপড়টাও খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু স্ট্রংলি রেকমেন্ড করবো এখানে আসার জন্য। আমার খুব ভালো লেগেছে, মানে ইনফ্যাক্ট আমাদের খুব ভালো লেগেছে। এখানকার খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং হ্যাঁ, এম্পায়ার প্লাজা। আহা, কি জম্পেশ খাবারটা ছিল। আর সেই খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম কেরালার অন্যতম আশ্চর্যকর একটি মিউজিয়াম, যার নাম ফোল্কলোর মিউজিয়াম। স্নাতকোত্তর জর্জ জে থালিয়াত তার বাবার সঙ্গে কেরালার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে চর্চা শুরু করেন। সেই চর্চা করতে করতে কখন যে সেটা নেশায় পরিণত হয় তা তিনি বুঝতেও পারেননি। বিভিন্ন গ্রামগঞ্জ, বিভিন্ন রাজপরিবারের টুকরো টুকরো অংশ তিনি সংগ্রহ করতে শুরু করেন। তাকে সাহায্য করেন তার পরিবারের সব লোকেরাই। তিনি এই বিশাল এই রাজপ্রাসাদের মধ্যে সংগ্রহ করে রাখেন ৫,০০০-এরও বেশি জিনিসপত্র। তিনি এই ৫৩ বছর বয়স পর্যন্ত এত জিনিস সংগ্রহ করেছেন তা দেখলে সত্যিই অবাক হতে হয়। এবং ভেতরে গিয়ে এত জিনিসপত্র দেখে মনে হয় তিনি যে বাড়িটা তৈরি করেছেন তা সত্যিই এই জিনিসপত্রগুলো রাখার তুলনায় অতিরিক্ত ছোট। কেরালার জনজাতি, কেরালার সংস্কৃতি জানতে গেলে অবশ্যই সময় হাতে নিয়ে ঢু মারবেন এই মিউজিয়ামে। প্রবেশ মূল্য ২০০ টাকা প্রতিজন। আর এই শিল্প সংস্কৃতি ক্যামেরাবন্দি করতে চাইলে আপনাকে দিতে হবে ১০০ টাকা অতিরিক্ত। এই একজন ভদ্রলোক সারা জীবনে ৫৩ বছর বয়স, ৫৩ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। মানে বছর পর্যন্ত তিনি এতগুলো জিনিস কালেক্ট করেছেন। এবং এখানে ঢুকলে মোটামুটি কেরালার সমস্ত ইতিহাস, মানে এটাকে সময় নিয়ে স্টাডি করতে হবে প্রত্যেকটা, তার সংগ্রহ করা সমস্ত কিছু, তার সংগ্রহ করা মূর্তি সব, তাহলে মোটামুটি কেরালার ইতিহাস সম্বন্ধে বেশ খানিকটা তথ্য পাওয়া যাবে, বেশ মানে ভালো তথ্য পাওয়া যাবে। তো এখানে অবশ্যই আসবেন, কেরালাকে জানতে হলে অবশ্যই এখানে আসুন, ফোল্কলোর মিউজিয়াম। এটা দেখুন, এটা হচ্ছে কেরোসিনের ফ্যান, মানে সেই আগেকার যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যান। এখানে কেরোসিনের বাতি জ্বলতো আর এখানে আছে পিস্টন, এটা আপ ডাউন করলে
এই ফ্যান ঘুরতো। সত্যি 3 তল্লা উঁচু এই রাজপ্রাসাদ আমাদের এক ঝলক কেরালাকে কিন্তু দেখিয়ে দিল এখানে। এখান থেকে ছেড়ে বেরোতে ইচ্ছাই করছিল না, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছা করছিল, কিন্তু ওদিকে ঘড়ি বয়ে যায়, সময় চলে যায়, তাই এনাকে ছেড়ে বেরোতেই হলো। তবে সত্যি অবাক হয়ে বেরোলাম। এক সাইডে ব্যাক ওয়াটার আর এই হচ্ছে রাস্তা, ড্রাইভিং করতে অসাধারণ লাগছে। এরপরে আমাদের গন্তব্য মাটেনচেরি প্যালেস। মাটেনচেরি প্যালেসের ইতিহাস হলো 1545 খ্রিস্টাব্দে পর্তুগিজরা কোচির রাজাকে এই প্যালেস উপহার দেয়। কেন জানেন? পর্তুগিজরা নাকি এখানকার একটি মন্দিরকে অবাধে লুণ্ঠন করে, তারপরে কোচির রাজাকে সন্তুষ্ট করার জন্য এই প্যালেসটি তৈরি করে দেয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, এই প্যালেসটি বন্ধ হয়ে গেছিল আমরা যখন পৌঁছেছিলাম প্রায় 4:45 নাগাদ। আসলে প্যালেসটি খোলা থাকে সকাল 9টা থেকে 4:15 অবধি, অর্থাৎ 4:15 অবধি। প্যালেসটির মধ্যে কোচি রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং বিভিন্ন চিত্রাঙ্কন এখানে রয়েছে। আপনারা সময়ের মধ্যে এসে এই প্যালেসটি অবশ্যই ঘুরে দেখুন। মাটেনচেরি প্যালেসের গল্প শেষ করে আমরা পৌঁছে গেলাম জিও স্ট্রিটে। মাটেনচেরি প্যালেসের ঠিক পেছনে অবস্থিত এই জিও স্ট্রিট। এখানে এসে আপনি মন খুলে শপিং করতে পারবেন। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে এখনও এখানে বসে রয়েছে সমস্ত দোকানিরা। এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন বোটের সফর। বোটে করে আপনারা চলে যেতে পারেন চাইনিজ নেট, পোর্ট কোচি, আরও বিভিন্ন জায়গা। 1 ঘন্টার বোট রাইড হয় এখানে, খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ঢুকে গেলাম জিও স্ট্রিটের মূল দরজা দিয়ে। কি সুন্দর ফটোজেনিক এই রাস্তাটা, খুব উপভোগ্য। এখানে আপনারা প্রিয়জনের সঙ্গে এসে সত্যি মন খুলে ফটো তুলতে পারেন। খুব সুন্দর সাজানো গোছানো এই স্ট্রিট, আর বিভিন্ন পুরনো জিনিসের দোকান রয়েছে এখানে, আপনারা সেগুলো কেনাকাটা করতে পারেন। কোচি এলে জিও স্ট্রিট আপনার লিস্টে অবশ্যই যেন থাকে। শোনা যায় 1492 সালে আলহামরা ডিক্রির দ্বারা আইবেরিয়া থেকে বহিষ্কার হয়ে ইহুদিরা এখানে এসে বসবাস শুরু করে। সেই সময়টা ছিল 16 শতক। আর এখন কিন্তু জিউরা আর অতটা সংখ্যায় বেশি নেই।
পরিষ্কার পরিচ্ছন্ন কালারফুল এখানকার এই রাস্তায় চলতে চলতে আপনার মনের প্রচুর বিকাশ ঘটবে। বিভিন্ন লোকের সঙ্গে আপনার আলাপ হবে, নতুন নতুন খাবারের দোকানও দেখতে পাবেন ছোট ছোট ক্যাফেটেরিয়ার মাধ্যমে। বিভিন্ন পুরনো যুগের জিনিস কেনাবেচার জন্য এখানে প্রস্তুত। আর সবথেকে বড় কথা, এখানে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারেন আর সেগুলোকে ক্যামেরাবন্দিও করতে পারেন। এই রাস্তার শেষে রয়েছে একটি সুন্দর চার্চ। তো এখন আমরা চলে এসেছি পোর্ট কোচিতে, যেখানে আমরা চাইনিজ নেট দেখবো। এরকম একটা জাহাজ যাচ্ছে, জাহাজ। সানসেট হচ্ছে। ওই যে চাইনিজ ফিশিং নেট উঠছে দেখুন। এই জায়গাটির আরেকটি নামও রয়েছে, এর নাম ভাস্কো ডা গামা স্কোয়ার। কারণ এখানেই নাকি ভাস্কো ডা গামা এসে ভারতীয় ভূখণ্ডে পদার্পণ করেছিলেন। হ্যাঁ, একদম পারফেক্ট টাইম। অ্যাকমপ্লিশমেন্ট জাস্ট At the end of the day. এই দেখো এইখানেও ফিশিং নেট উঠছে আমাদের। এই যে এইরকম ভাবে নেট ওঠানামা করে, এত বড় একটা নেট এরকম ভাবে ওঠায়। আর যখন ওঠে প্রচুর মাছ ওঠে নাকি। যাওয়া যাক নাকি এদিকে। সারাদিনের এই পুরো ধকলের পর, কাল রাত থেকে ধকলের পর হচ্ছে ফাইনালি কিছু একটা পাওয়া গেল যেটা মনটাকে পরিপূর্ণরূপে শান্তি দিল। হ্যাঁ, একদিকে জাহাজ যাচ্ছে, ফিশিং নেট। এবার দেখুন সূর্য ডোবার পরে ওপরে যে আভা, যে গোধূলি, সেই গোধূলিটাও আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি। ইটস অসম, মানে এটা হয়তো এখানে এই সময় বোধহয় না এলে আজকে। লাভলি এক্সপিরিয়েন্স, সানসেট, ফিশিং নেট, আপ অ্যান্ড ডাউন, পানকৌড়িরা নিজেদের বাসায় ফিরছে, সূর্য ডুবে গেল, গোধূলির আভা সারা আকাশ জুড়ে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। ইনফ্যাক্ট আজকে আমরা সানরাইজও দেখেছি। সানরাইজ সানসেট দুটোই আমরা দেখলাম। ফ্লাইট থেকে সানরাইজ, ফিশিং নেটের সাথে সানসেট, দারুণ। এই দিকটা হচ্ছে পোর্ট কোচি, এইটা হচ্ছে কোচির পোর্ট। এই যে জাহাজ যাচ্ছে। सर आप इसे ले लो तो बना के खाएगा फ्राई करके। इधर से मांगे तो बना के दिएगा। ये क्या है? स्क्विड। स्क्यूट প্রচুর মাছ, বড় বড় চিংড়ি মাছ দেখুন। हाँ ले लो ले लो ले लो ले लो ले लो ले लो मंगे ले लो প্রচুর মাছ। केरला मच्छी, केरला मच्छी हमारा 33। हाँ, पूरा साइज देखুন। বড় মেজর সেজে সরি আছে। হ্যাঁ,
মানে তুমি কি বলতে চাইছো ভাই বোন মিলে আলাদা আলাদা জায়গায় বসে রয়েছে নাকি? একদম সাইজ অনুযায়ী আলাদা করে দিয়েছে সুন্দরভাবে। হ্যাঁ, একসঙ্গে থাকলে ঝগড়া করবে। তো এইটা হচ্ছে ফিশিং নেটের জায়গা। হ্যাঁ, বাঙালি বাট এটা তো মালায়ালাম কাকড়াম বলা যায় না কি করে। তো এই হচ্ছে ফিশিং নেটের জায়গা। এইখানে আপনারা মাছ ভাজা খেতে পারেন। দেখুন কত সুন্দর লবস্টার রয়েছে। প্রচুর মাছ রয়েছে এখানে। খুব সুন্দর একটা বাজার বসে, খুব সুন্দর একটা মাহল। আর এই সানসেটের টাইমটা এখানে আসুন, সানসেটের টাইমটাই সব থেকে বেস্ট এই সানসেটের টাইমটা। এখানে একটা সুন্দর ওয়াকিং পয়েন্ট রয়েছে, হাঁটুন আর প্রকৃতিকে অনুভব করুন। এখানে স্কুইড, অক্টোপাস কিচ্ছু বাদ নেই। দেখুন এখানে আবার অক্টোপাস রয়েছে। এইটা হচ্ছে রেড স্ন্যাপার, এটা কেরালা ফেমাস। কত বড় স্কুইড দেখুন, বড় বড়। প্রচুর মাছ এখানে। আর এই বিশাল বিশাল ক্যান্টিলিভারযুক্ত চীনা মাছ ধরার জালগুলো প্রথমে প্রতিষ্ঠা হয় 1350 থেকে 1450 খ্রিস্টাব্দের মধ্যে। কুবলা খামের রাজদরবারে চীনা অভিযাত্রী ঝোং হি কোচিতে প্রথম এই মাছ ধরা জালগুলো প্রতিষ্ঠা করেন বলে মনে করা হয়। ফাইনালি রেড স্ন্যাপার এখন এলো। সকাল থেকে বলছি রেড স্ন্যাপার বলে পাগল করে দিয়েছে সৌমিতাকে। অ্যাডিশনাল স্কুইড আসছে, এসে গেছে। ওকে, এগুলো হচ্ছে স্কুইড আর এটা হচ্ছে রেড স্ন্যাপার। প্রথমে স্কুইডটা টেস্ট করি। হ্যাঁ, স্কুইডটা চিয়ার্স। ও ফাটাফাটি, রিয়েলি ফাটাফাটি। ও কেমন লাগছে? দারুণ, সন্ধ্যাবেলা জমে গেছে। এক্সেলেন্ট। আমি সেই জন্য বললাম না, আমি কোনোদিন স্কুইড এত মানে ভালোভাবে রান্না করে কোনোদিন খাইনি। মানে আগে একবার খেয়েছিলাম, বাট সেই রান্নাটা ঠিকঠাক হয়নি। এবারে খেলাম, জমে গেছে পুরো। ওহ, এই ছিল আমাদের কেরালার প্রথম পর্ব, কোচি বেড়ানোর গল্প। এরপরে আমরা রাতেই অর্ঘ্য আর রামকে তুলে নিয়ে চলে গেছিলাম মুন্নারে। কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স, কেমন ছিল সেই খাওয়া দাওয়া, কেমন লাগলো মুন্নার, সবই নিয়ে আমরা ফিরছি পরের পর্বে। তাই জন্য প্লিজ সঙ্গে থাকুন। কেমন লাগলো এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।